হাসনাত সার্জিসরাও কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় যায়নি। আপনি চিন্তা করেন যে আজকে বলা হচ্ছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, নিজামীর বাংলায়। আমি সত্যি আমার ঘৃণা লাগছে তারপর থেকে। আবার তারা জাতীয় ঐক্য করছে, কথা বলছে, কেন বিএনপি আসছে না, বামপন্থী ছাত্ররা আসছে না, এটা বলার নৈতিক অধিকারই তো তারা হারিয়ে ফেলেছে। কারণ ইউনূস স্বীকার করেছে, ইউনূস সাহেব, যে ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে। আচ্ছা, ছাত্রদের মধ্যে এনসিপির কেউ কেউ খুব শুভানুধ্যায়ী, তারা উপদেষ্টা হিসেবে আছে। এটা তো তারা আলাপ আলোচনা, মানে মানে আসিফ নজরুল বলছেন, তারপরে গতদিন আমাদের আরেকজন বলেছেন যে ৭৪-এর কালাকানুন দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। তো ভালো কথা, করে ফেলেন। তাহলে এই যে রাস্তা মানে 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 শ্রমিকরা রাস্তায় নামলে আর্মি পাঠায় দেয়, জনভোগান্তি। তাই এই যে একটা মানে কি বলবো, যে মানে ফুটবলে যেমন অনেক সময় মানে হয় না যে পাতানো খেলার মতো একটা অবস্থা, এই আন্দোলন তো দরকার ছিল না। এইটা তো একদিন লাগে, একটা ফ্যাসিস্ট সংগঠনকে নিষিদ্ধ, ছাত্রলীগকে সময় লেগেছে, নির্বাহী ক্ষমতা বলে নিষিদ্ধ করে দিয়েছে। এটাকে নিয়ে এরকম খেলা হচ্ছে কেন? আমি মানে আমার কাছে এটা মনে হচ্ছে, এটা হচ্ছে এই কারণে হচ্ছে যে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে হয়তো সরকারের পশ্চিমা বিশ্বের কাছে একটা সমালোচনার মুখে পড়তে পারে। তখন হয়তো ইউনূস সাহেব বলা একটা অজুহাত পাবেন যে আমরা তো নিষিদ্ধ করতে চাইনি, 9 মাস করিনি, এখন জনগণ চাচ্ছে, অতএব জনদাবির মুখে পড়ে করলাম। হয়তো এই ধরনের একটা এক্সকিউজ ওনারা দাঁড় করতে চাচ্ছে। এটা কি হতে পারে না? কারা যাচ্ছে, মানে সমাবেশ তো আগেও হয়েছে বৈষম্য বিরোধীতে, তখন কারা কারা গেছে আর এখন কারা কারা আছে, এটা তো বোঝা যাচ্ছে। আপনি দেখেন যে তখন খাবার দেওয়া হচ্ছে, এই যে কালকে দেখলাম যে স্যালাইন দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, আবহাওয়া গরম বলে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে, আর শ্রমিকরা তাদের ন্যায্য বেতন, 3 মাসের বেতন, 4 মাসের বেতন, বোনাস, তখন গরম পানি ঢেলা হয়, সেনাবাহিনী পাঠানো হয়। সরকারি স্পন্সরশিপে তো রাজনৈতিক আন্দোলন হয় না, পৃথিবীর কোথাও কেউ দেখাতে পারবে না। হ্যাঁ, এবং এই যে আমরা এতদিন আওয়ামী স্বৈরাচারের বা আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছি, স্লোগানটা কি আমি তো নিজে শুনলাম। হ্যাঁ, পরে তারা ওটাকে চেঞ্জ করেছে, একটা লীগ ধরো, ধরে ধরে জেলে ভরো, কিন্তু শুরুটা কিন্তু ছিল একটাকে লীগ ধরো, ধরে ধরে জবাই করো। এটা যখন ওই গণজাগরণ মঞ্চে যখন জামাত শিবির, তখনও প্রতিবাদ করেছি, তবে এটা আমার কাছে একদম চূড়ান্ত একটা ফ্যাসিবাদী একটা মানে স্লোগান মনে হয়েছে। এটা হতে পারে না, একটা সভ্য দেশে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার দিকে আমরা যাচ্ছি, তো সেখানে এই স্লোগান আসতে পারে না, আসতে পারেই না। তো সেই স্লোগান দেওয়া হচ্ছে। মানে আপনি শুরুতে একটা কথা বললেন, একদম শুরুতে বলেছিলেন যে আপনার এই যখন আন্দোলনটা হয় আপনাদের কয়েকটা আকাঙ্ক্ষা ছিল, যে আপনারা চেয়েছিলেন যে একটা সুষ্ঠু একটা নির্বাচন হয়ে যায়। তো এখন 9 মাস হয়ে গেছে, নির্বাচনের তারিখ নিয়ে 2 ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। এক ধরনের কথা হলো যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক, এবং বিএনপি দ্রুত একটা নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছে। অপরদিকে প্রধান উপদেষ্টা যিনি আছেন সরকারের, উনি বলছেন যে না, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন উনি দিতে চাচ্ছেন। এই যে নির্বাচনের তারিখ নিয়ে একটা টানাপোড়েন, আপনার নিজস্ব মতামতটা কি? আপনি আসলে কোন সময়ের মধ্যে নির্বাচন হওয়াটা উচিত বলে মনে করেন? কেউ তো এর মধ্যে বিচারও জুড়ে দিয়েছে, বিচার না হয়ে নির্বাচন হবে না, খেয়াল করেছে। হয় কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আমরা দেখেছি যে নাৎসি অনেককেই ধরো যে 30 বছর পর পাওয়া গেছে একজন বড় মাপের জেনারেলকে, তখন তার বিচার হয়েছে। আর্জেন্টিনা থেকে ধরে নিয়ে এসে তাকে বিচার করা হয়েছে। আওয়ামী লীগের ক্ষেত্রে তো সেটা হতে পারে। ধরেন যে মানে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কথাই যদি বলি, কোনো কারণে এখন তাকে তো আনা তো আসলে ডিফিকাল্ট, এটা তো বাস্তবতা আমাদের মানতে হবে, এটা আমরা বুঝতে পারছি। এই সরকারের সেইটা নাই, বা আন্তর্জাতিক ভাবেও আমরা, তাহলে আমাদেরকে অনন্তকাল মানে বিচারের জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনের জন্য? আর কথা হচ্ছে এটা তো টার্মটা কি, অন্তর্বর্তীকালীন সরকার। আমরা জানি কি, আমাদের আগের অভিজ্ঞতা বলে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যা দরকার সেই পরিবেশটা তারা তৈরি করবেন। যেমন ভোটার লিস্টটাকে হালনাগাদ করবেন, তারপরে প্রশাসনে নিরপেক্ষ সৎ লোকদের তারা দেখবেন যে সেই লোকগুলোকে জায়গা মতো সেট করা যায় কিনা। এই যে সংস্কার, এটা তো একদিনের ব্যাপার না। আপনার দাস কি একদিনের ব্যাপার বলেন?
গণতন্ত্র কিন্তু চর্চার ব্যাপার, কিন্তু গণতন্ত্র কিন্তু এই যে বাইরে থেকে লোক এনে সংস্কার কমিশন করে কিচ্ছু হয় না যদি আমি প্র্যাকটিস না রাখতে পারি। আর তারাই যে যোগ্য, এটা কি জনগণ বলেছেন? তাদেরকে একটা বিশেষ পরিস্থিতিতে দেশের হাল ধরার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল এবং তারা সেই সময় স্বীকারও করেছিলেন যে আমাদের অভিজ্ঞতা নাই। এখন তারা বিদেশ থেকে বিভিন্ন যারা অনেকের দ্বৈত নাগরিক দেখছে, তারা এসে তারা দেশের মানুষের সঙ্গে মানুষের ভাষা পালস দূরে বসে বোঝা যায় না। এবং দেখেন খুব জরুরি, শিক্ষা কমিশন নাই, কৃষকদের জন্য কোনো নাই, যেটা আমাদের শ্রমিকদের জন্য কোনো। এবং এই যে শ্রমিকদের যেভাবে আগেও যেভাবে দিনের পর দিন তারা মানে বেতন তাদের মজুরি নিয়ে এখনো তাই হচ্ছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার এত জিনিস হাতে নিয়েছে, তারা বিচারটা শুরু করতে পারতেন, কিন্তু একই সঙ্গে তারা নিজেরাই আবার বলছেন যে আমরা নতুন বাংলাদেশ করবো। নতুন বাংলাদেশ করার দায়িত্ব তো আপনাদের না, এটা নির্বাচিত সরকারের। আবার কেউ ধরেন যে আমাদের ফরহাদ মাঝহারের নাম ধরে বলছি, তাকে আমি শ্রদ্ধা করতাম, কিন্তু উনি বলছেন যে শুধু নির্বাচনের জন্য হলে গণতন্ত্র হয় না। হাসিনার সময় তো সবই ছিল, একদল লোক বড় লোক হচ্ছিল, আমাদের জিডিপি বেড়েছিল, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হয়েছে, বড় বড় রাস্তাঘাট হয়েছে তো আসল জিনিসটা তো হয়নি। গণতন্ত্র চর্চা করবেন কি করে? তো এইটা তত্ত্বাবধায়ক সরকারের এত সময় লাগার কথা না। 8 মাসে তাদের অর্জনটাকে আমাকে বলে, তারা এই যে যাদেরকে থানায় মানে জেলখানায় রেখেছে তাদের মধ্যে কোন রকমের তার মনে হচ্ছে, এই যে সাংবাদিকরা পর্যন্ত বলছে যে আপা কেমন আছেন, সালাম আলাইকুম, ভালো আছেন ভাই, আপনার শরীর এখন কেমন? এই যে বিচার মানে ঘৃণা তৈরি হচ্ছে না এতে, এবং তাদের চেহারা দেখেও আপনি দেখতে পাচ্ছেন যে বোঝা যায় তারা অনুতপ্ত না। তাহলে কি আপনি মনে করছেন যে এই সরকার নির্বাচনের ব্যাপারে একটু কালক্ষেপণ করছে, নির্বাচন দেওয়ার ব্যাপারে আরো আগে নির্বাচন দেওয়া সম্ভব ছিল অথবা উচিত ছিল? আপনার কি অপিনিয়ন? না, ওনারা তো সংস্কারের দোহাই দিচ্ছেন, আবার কেউ কেউ বিচারের দোহাইও দিচ্ছেন। এখন বিচার এবং সংস্কার কোনোটাই কিন্তু এটা রাতারাতির ব্যাপার না, ঠিক আছে? ওনারা শুরু করে দিতে পারতেন। আর যেটার ওনাদের দায়িত্ব সেটা হচ্ছে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা, নির্বাচনে যারা সহায়ক মানে শক্তি সরকারের সেই জায়গায় নিরপেক্ষ লোক বসানো, এবং আমার মনে হয় নির্বাচিত একটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাদেরকে ওই দায়িত্বটা দেয়া, এবং তাদেরকে জনগণকে জানিয়ে যে আমরা তাদেরকে এই দায়িত্ব দিলাম, তারা যেন এই ফ্যাসিস্ট রেজিমের বিচার, অপরাধীদের বিচার, তারা যেন এই যে হত্যাকাণ্ডের বিচার, তারা যেন এই যে টাকা পাচারের বিচার, পাশাপাশি গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য এই আমাদের সুপারিশ। এই সুপারিশগুলো যিনি সরকারে আসুন, এটা তো 1-2 দিনের ব্যাপার না, এরপরে যিনি আসবেন, তারপরে যারা আসবে, তারা যেন এই জায়গাগুলো যেন এগিয়ে নিয়ে যান, এবং এইখানে যেন আমাদের একটা জাতীয় ঐক্যমত। কারণ এই সংস্কার কিন্তু আসলে একটা দেশের জন্য মানে 1-2 দিনের ব্যাপার না, এটা বছরের পর বছর। কোনো সংস্কার ব্যর্থ হবে, আবার নতুন করে ভাবতে হবে যে এই সংস্কারটা চললো না, আবার আরেকটা সংস্কারের মানে কমিটি করে বা লোক করে, এটা একদিনের ব্যাপার না। অধ্যাপক শফিক রেজা, আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। আপনি প্রথমবারের মতো আমাদের এই অনুষ্ঠানে এলেন, আমাদের দর্শকরাও আপনাকে প্রথমবারের মতো পাচ্ছে। তো আপনার কাছে আমি একটা প্রাথমিক একটা প্রশ্ন করি, সেটা হলো এই যে একটা এত বড় একটা আন্দোলন হয়ে গেল, স্বৈরাচারী একটা সরকারের পতন ঘটলো গত আগস্টে, এবং সেই সময় আমরা সবাই কম বেশি যে যেখানে ছিলাম যার যার মতো করে কিন্তু এই আন্দোলনের সঙ্গে আমরা সম্পৃক্ত ছিলাম। তো এই আন্দোলনে আমাদের সবাই যার যার মধ্যে একটা প্রত্যাশা ছিল, সবার প্রত্যাশা তো একরকম মিটবে না। তো আপনার কি যে প্রত্যাশা ছিল, আপনি কি চেয়েছিলেন, আর এই 9 মাসের মাথায় এসে আপনার কি মনে হচ্ছে আপনি যা চেয়েছিলেন সেই দিকেই কি যাচ্ছে দেশ? আমার কথা যদি বলি, আমি মানে বিশ্ববিদ্যালয়তে যেটা দেখেছি, যে ধরেন যে এই সরকার একটানা দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে মানে শিক্ষকদের মধ্যে একটা মানে পার্টিজান একটা ব্যাপার মতো চলে এসেছিল। পড়াশোনা করা বা মানে ধরেন যে গবেষণা করা, শিক্ষার্থীদের সঙ্গে তাদের যে মানে সম্পর্ক, সবকিছুতেই একটা পরিবর্তন, যেটা খুব ইতিবাচক পরিবর্তন না, আপনি বুঝতে পারতেন, নিয়োগ থেকে শুরু করে সব ক্ষেত্রে। এবং মানে শিক্ষকদের মধ্যে একটা দুর্নীতির একটা ব্যাপার, বিশেষ করে যারা প্রশাসনে ছিলেন তাদের,
এবং তারা ধরেই নিয়েছিলেন যে তাদের কিছু হবে না, এটা নিয়ে অনেক রিপোর্টও হয়েছে। তারপর ধরুন যে করোনার সময় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী একজন শিক্ষক, উনি প্রাক্তন সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে নিয়ে একটা টুইস্ট করেছিলেন এবং তাকে রাত 2টোর সময় তাকে ধরে নিয়ে মানে বাসা থেকে পুলিশ তুলে নিয়ে যায়। এইটা আমার কাছে খুব লাগে যে একজন শিক্ষক, হ্যাঁ, হেলিকপ্টারে পালায় যাচ্ছেন বা এরকম তো না। এই যে সর্দার ফজলুল করিমের কথা আমরা জানি, ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। পাকিস্তান আমলে উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি বলছেন যে পুলিশ, আমি বুঝতে পারছি আমার বাসায় ঘেরাও করে রেখেছে, কিন্তু সকাল 7টার আগে তারা আমার বাসা নক করেনি। সারা রাত তারা ঘেরাও করে রেখেছে কিন্তু নক করেনি। সকাল 7টার সময় নক করে বলেছে, স্যার আপনি রেডি হয়ে নেন, আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে। আর এখানে আমরা দেখলাম যে রাত 2টোর সময় একজন শিক্ষককে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। রংপুরে আপনি জানেন যে একজন শিক্ষিকাকে ওই একই নাসিমকে নিয়ে পোস্ট তুলে নিয়ে যাওয়া হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে টোটালি মানে একটা বিশ্ববিদ্যালয়গুলোতে মানে 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 স্বাধীন যে একটা শিক্ষকদের মতামত দেওয়া যায়, এই ব্যাপারটা প্রায় উঠেই গিয়েছে। তারপরে বিশ্ববিদ্যালয় তো আলাদা কোনো দিক না, সমাজ রাষ্ট্রের প্রভাবটা আসে। কারণ যে মূল্য বৃদ্ধি, টাকা পাচার থেকে শুরু করে বিভিন্ন জিনিস, সেগুলোর প্রভাব আমাদেরও আছে। তো আমি আসলে মানে 2014 সাল থেকে বলা যায় আমি ফেসবুকে অন্তত আমার মতো করে, বা এই যে মোস্তাক ভাই জেলখানায় মারা গেলেন, হ্যাঁ, বা যারাই তাদেরকে নিয়ে আমরা যে আমি আবার ইউনিভার্সিটি শিক্ষক নেটওয়ার্কের সঙ্গে জড়িত, যেটা আনোয়ার মোহাম্মদ স্যার থেকে শুরু করে গীতিয়ার আপা এরা আছে। আমরা 3-4 জন, খুব বেশি না, কিন্তু আমরা নিয়মিত দাঁড়িয়েছি। অনেক সমস্যা হয়েছে কিন্তু আমরা দাঁড়িয়েছি, এবং যার ফলে এক সময়ে আমাদের আগের ভিসি আমাদেরকে মানে নামও দিয়েছিলেন, আমাদেরকে বাসি বলতেন যে আমরা হচ্ছে কি বামপন্থী শিল্প, মানে বামপন্থী ট্যাগটা দিতেন 4-5 জন শিক্ষক আমরা। এবং আমাদেরকে বলা হতো যে উনি, এবং এটা যে উনি মানে একবার দুবার তা না, বিভিন্ন জায়গায় মানে উনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েও উনি বলছেন যে এই কয়েকজন মানে বাসী আমাকে খুব বিরক্ত করছে, ডিস্টার্ব করছে, এরকম। তো সত্যি পরিবর্তনটা চেয়েছিলাম, পরিবর্তনটা তো এখন তো বিপ্লবের জন্য অনেক বেশি সময় লাগবে। তা আমি যেটা চেয়েছিলাম যে এটা তো সত্যি যে 14-18 মানে 25 নির্বাচন হয়নি বাংলাদেশে, এটা সবাই জানে। আমি চেয়েছিলাম যে একটা সুষ্ঠু নির্বাচন, একটা গণতান্ত্রিক সরকার আসলে। এবং এই যে বিশেষ করে হলগুলোতে মানে আমি খেয়াল করলাম যে ছাত্রদের আত্মসম্মানেরও একটা ব্যাপার চলে আসলো। মানে আত্মসম্মান মানে কি, বেশ কিছু ছেলে মেয়ে আত্মহত্যা করলো এখানে আমাদের ঢাকাতে, মানে করোনার পর পরে, আপনি হয়তো খেয়াল করেছেন। কিছু বামপন্থী ছাত্র নেতার সঙ্গে একদিন আমার আলাপ হলো, আমি বলতে আচ্ছা এটির কারণটা কি? বলেন স্যার বিভিন্ন কারণ, অর্থনৈতিক কারণ, মানে হতাশা, বেকারত্ব, কিন্তু একটা বড় কারণ স্যার সম্মানের ব্যাপার। সেটা হচ্ছে কি, একটা ছেলে চাচ্ছে না তাকে জোর করে মিছিলে নিয়ে যাওয়া রাত 1টার সময়, 12টার সময়, যখন ইচ্ছা। এটা তো আসলে সম্মানে লাগে। এখন আমি একটা মতাদর্শে বিশ্বাস করি, আমাকে বুঝিয়ে নিয়ে যাওয়া একটা জিনিস, কনভিন্স করে নিয়ে যাওয়া। আর আপনি যদি মানে আমি জাহাঙ্গীরনগরেও দেখেছি আমাদের সময় ছাত্র দল ক্ষমতায়, মানে সে সময় এই যে আজকে কতটার সময় মিছিল আসবি, মানে হুকুম। এটা হয় কি, ছাত্রদের মানে সবাই তো আর মানে এটার সঙ্গে করতে পারে না, অনেকে সাধারণ পরিবার করতে হবে, এখানে হলে থাকতে হবে, তারা যায়। কিন্তু এই যে ভিতরে এদের মানে গ্লানি বোধ, হ্যাঁ, গ্লানি বোধ হয় এটার জন্য, মানে নিজের প্রতি এক ধরনের ধিক্কার আসে, সব মিলিয়ে মানে মানে পরিবর্তনটা আমি তখন চেয়েছি সত্যিকার অর্থে। তারপরে শেষের দিকে এই যে ছাত্রদের, আমাদের বাংলা বিভাগেরই ধরেন যে একজন ছাত্রকে আমি জানতে পারলাম যে তাকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি আমার বিভাগের চেয়ারম্যানের সঙ্গে আমি ওই রাতের বেলায়, মাঝরাতে আমরা চলে গেলাম, গিয়ে পুলিশের সঙ্গে আমার প্রথমে খুব কি হলো তর্কতর্কি, এই ছেলেটার নামে কি মামলা ছিল না, কিন্তু সে একটা ঘটনা ঘটেছে, ওর পাশ দিয়ে সে যাচ্ছিল, মামলা ছিল না, মোবাইলে অনেক কিছু পাওয়া গেছে। আমার মোবাইলে অনেক কিছু পাওয়া যাবে। আমি শিক্ষক নেটওয়ার্কের সঙ্গে আমাদের যা আলাপ আলোচনা হয়, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে আমরা সরকার বিরুদ্ধে অনেক কথা বলি। আমার মোবাইলটা নেন, আমাকেও গ্রেপ্তার করেন। মোবাইলে অনেক জিনিস পাওয়া গেছে, মানে কি, সে ছেলে হয়তো কোনো পোস্ট দিয়েছে,
তো এই জন্য তাকে আপনারা এইভাবে এই করবেন, এইভাবে জড়িয়ে পড়া আসলে আরো বেশি মাত্রায় আন্দোলনে জড়িয়ে পড়া। তো এইভাবে জুলাই গেল, আগস্টে তো সরকার পরিবর্তন, এবং আমার কাছে খুব বেশি আশা ছিল না। আমার 90টা তো আমরা দেখেছি, 90টা আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি অন্তত এটা চেয়েছিলাম যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই মানে দলবাজির দখলদারি রাজনীতিটা থাকবে না। শিক্ষক নিয়োগে হোক, কর্মচারী নিয়োগে হোক, অফিসার নিয়োগে হোক, মেধাকে মানে নিজের লোক হোক, কিন্তু একটা মেধাকে যেন গুরুত্ব দেওয়া হয়। আমার সত্যি কথা মানে মাসুদ ভাই, আমার এখন না মানে এই মানে আমি এখানে অনেকদিন ধরে আমার শিক্ষকতার বয়স 29 বছর। এখন ছাত্রকে আমার ওই দিন ক্লাসে বলে ফেলছিলাম, ভালো করে লেখাপড়া করেন আপনারা, এটা বলতো আমার এখন দ্বিধা হয়। আর কোনো ছেলে যদি বলে ফেলে যে স্যার আমি ভালো করে লেখা পড়লে আপনি আমার চাকরি নিশ্চয়তা দিতে পারবেন। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে এমন অনেক হয়েছে যে তারা প্রধানমন্ত্রীর মানে স্বর্ণপদক প্রাপ্ত রেজাল্টে তাদের চাকরি হয়নি। শিক্ষকদের মেয়ে মেয়ে জামাই, তাদের আত্মীয়, তাদের মানে এরকম নিয়োগ হয়েছে। তো এইসব দেখে আমি সত্যি খুব ক্ষুব্ধ ছিলাম। এবং এই যে টাকা পাচার, হ্যাঁ, এবং এই দেখেন যে গার্মেন্টসে রানা প্লাজা থেকে শুরু করে মানে একটা আমার কাছে মনে হয়েছে যে সংবেদনশীল হতে হয় সরকারকে। আমাদের মানে রাজনীতিবিদরা মানে এই জায়গা থেকে একেবারেই তারা মানে সরে গিয়েছিলেন, মানে দেশটা তাদের মাথার মধ্যেই ছিল না কোনোভাবে। কিন্তু এখন আপনি যেগুলি বললেন এগুলো তো ওই সময়ের কথা। হ্যাঁ, এখন কি এই ক্ষেত্রগুলিতে আপনি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? না না, এইটা একেবারে আমার তো একটা হতাশা পর্ব যাচ্ছে। প্রথম আমি ভরসা করেছিলাম ছাত্রদের উপর, এটা কোনো সন্দেহ না, ঠিক আছে। আমাকে হতাশ করেছে ছাত্ররাই, বিশেষ করে জানি না অন্য কে কিভাবে নেবে। এই যে ধরেন যে ক্ষমতার কাছাকাছি থেকে রাজনৈতিক দল গঠন, এটা বাংলাদেশ সহ ল্যাটিন আমেরিকা, আফ্রিকার এটা সামরিক স্বৈরাচারদের একটা প্রবণতা। বাংলাদেশেও আপনি দেখবেন যে জিয়াউর রহমান, এরশাদ এরা আগে ক্ষমতা নেয় তারপর দল গঠন করে। ছাত্ররা আমার এটা আমার কাছে একটা বিশেষ মানে আমার কাছে আঘাতের মতো মনে হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে তারা মানে জাতিসংঘের কি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি এদের দ্বারা প্রতারিত হয়েছি। রাজনীতি করবো ভালো কথা, ক্ষমতার ওখান থেকে সরে আসো, হ্যাঁ, কিন্তু এই যে দল গুছিয়ে নির্বাচন পিছিয়ে এই সময় করে নিজেরা একটা দল গঠন করে ফেলা, করে এখন আবার জাতীয় ঐক্যের কথা বলছে। সেই সময় আমরা গেছি, তাদের তো কোনো একটা দল ছিল না, বৈষম্য বিরোধী একটা প্ল্যাটফর্ম ছিল, সেখানে আমরা গেছি। এই যে এখন যে আওয়ামী লীগের বিচারের জন্য বা নিষিদ্ধ দাবিতে এখানে যার উৎসটাই পাচ্ছি না, ওখানে তো দল আছে, তো একটা দল করে ফেলেছে। সেই সময় কিন্তু কেউ আমরা দলের সে কিন্তু আমি যাইনি, আমি নিজে খানিকটা বামপন্থী